অর্থনীতি কাকে বলে? অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য এবং বিজ্ঞানসম্মত সংজ্ঞা যে দিয়েছে সে হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল রবিনস। ১৯৩১ সালে সে একটা বই প্রকাশ করেছিল, নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ ইকোনমিক সায়েন্স। এই বইয়ে সে তার মতামতটা ব্যাখ্যা করছে। তার মতে দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিসের মধ্যে কি রিলেশন, ওই রিলেশন নিয়ে মানুষের যে আচার আচরণ, ওই আচার আচরণ নিয়েই অর্থনীতি আলোচনা করে। এখন কোন দুইটা জিনিসের মধ্যে রিলেশন বা সম্পর্ক? এক, মানুষের অসীম অভাব। ২ নম্বর, বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপাদানসমূহ। এই যে মানুষের অভাব এবং বিকল্প যে ব্যবহারযোগ্য উপাদানসমূহ, এই দুইটার মধ্যে কি রিলেশন, কি সম্পর্ক, ওইটা নিয়ে মানুষের কি আচার আচরণ, কি চিন্তা ভাবনা, তা নিয়েই আলোচনা করা হচ্ছে অর্থনীতির কাজ। এখন অর্থনীতির এই যে সংজ্ঞাটা মিস্টার এল রবিনস দিল, এর মধ্যে মূলত ৩টি বিশেষ বৈশিষ্ট্য ফুটে ওঠে। ১ নম্বর, অসীম অভাব। ২ নম্বর, সীমাবদ্ধ সম্পদ। ৩ নম্বর হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার। অধ্যাপক এল রবিনসের এই যে সংজ্ঞাটার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এটা অর্থনীতির বাস্তবসম্মত ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরে। ২ নম্বর, সম্পদের যে স্বল্পতা, ওইটার স্বীকৃতি পাওয়া যায় এই সংজ্ঞার মাধ্যমে। ৩ নম্বর, আরও একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পারি, নিরপেক্ষ বিজ্ঞান। অধ্যাপক এল রবিনস অর্থনীতিকে মূলত বিশুদ্ধ এবং নিরপেক্ষ বিজ্ঞানে উন্নীত করেছেন। এছাড়াও অধ্যাপক এল রবিনসের সংজ্ঞায় অর্থনীতির একটা পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে। এখন যতই বিজ্ঞানসম্মত অথবা বিশ্লেষণাত্মক একটা সংজ্ঞা সে দেখ না কেন, অর্থনীতিতে যে যাই বলুক তার সমালোচনা করার জন্য আরও অনেক অর্থনীতিবিদ দাঁড়ায় যায়। ঠিক একইভাবে অধ্যাপক এল রবিনস যে সংজ্ঞাটা দিল, এই সংজ্ঞারও সমালোচনা করেছেন আরও অনেক অর্থনীতিবিদ, যেমন হিক্স একজন অর্থনীতিবিদ, ফ্রেশার, ক্যালেডার, অস্কার লেঞ্জ, বোল্ডিং, এদের মতো যে প্রখ্যাত যে অর্থনীতিবিদ, তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অধ্যাপক এল রবিনসের এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞার সমালোচনা করেছেন। সমালোচকরা যে সকল পয়েন্টগুলো তুলে এনেছেন এল রবিনসের সংজ্ঞার সমালোচনা করতে গিয়ে, সেখানে ১ নম্বরেই বলা যায় মানব কল্যাণের যে প্রসঙ্গটা সেটা অনুপস্থিত অধ্যাপক এল রবিনসের যে সংজ্ঞাটা সেইখানে। ২ নম্বর, আরও একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে অর্থনীতির যে সামাজিক দিকটা, সেই জিনিসটা নাকি একটু উপেক্ষিত হয়েছে অধ্যাপক এল রবিনসের সংজ্ঞাতে। ৩ নম্বর, আরও একটা জিনিস তারা এখানে পয়েন্ট উল্লেখ করেছে, সংজ্ঞার নাকি ব্যাপকতা নাই, এমনটা তারা বলছে সমালোচনা করতে গিয়ে। ৪ নম্বর, আরও একটা পয়েন্ট বলেছে যে অর্থনৈতিক উন্নয়ন, ওই প্রসঙ্গটাও নাকি অধ্যাপক এল রবিনসের যে সংজ্ঞা সেখানে অনুপস্থিত। এছাড়া আরও কিছু পয়েন্ট তারা বলেছে, তার মধ্যে আমি ২টা আরও উল্লেখ করতে চাইব। তার মধ্যে আরও একটা হচ্ছে, তারা বলছে যে বিনিময়ের যে ধারণাটা সেটা নাকি অনুপস্থিত এল রবিনসের সংজ্ঞার মধ্যে। এবং সর্বশেষ আরেকটা পয়েন্ট আমি বলতে চাই তাদের সমালোচনা থেকে, সেটা হচ্ছে তারা বলছে অধ্যাপক এল রবিনসের যে সংজ্ঞাটা সেটা নাকি অর্থনীতিকে জটিল করে তুলেছে। যাই হোক, আমি অধ্যাপক এল রবিনসের সংজ্ঞাটা আপনাদের সামনে উল্লেখ করলাম এবং বিভিন্ন অর্থনীতিবিদ তারা যে সমালোচনা করেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এখন অধ্যাপক এল রবিনস ছাড়াও আরও অনেক অর্থনীতিবিদ অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে আরও একজন উল্লেখযোগ্য অর্থনীতিবিদ হচ্ছেন অধ্যাপক আলফ্রেড মার্শাল। উনি একটা বই লিখছিল, ১৮৯০ সালে সেটা প্রকাশ পেয়েছিল, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। সেখানে সে একটা সিম্পল সংজ্ঞা দিয়েছিল। সংজ্ঞাটি হচ্ছে অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ যে কার্যাবলী তা নিয়ে আলোচনা করে। খুব সিম্পল একটা সংজ্ঞা দিয়েছে, তাই না? অধ্যাপক মার্শালের এই সংজ্ঞাটাও অনেক বেশি জনপ্রিয়। এখন মূলত ২টি সংজ্ঞা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যে দুইটা অনেক বেশি জনপ্রিয়। একটা দিয়েছেন অধ্যাপক এল রবিনস, আরেকটা হচ্ছে আলফ্রেড মার্শাল। এখন এই দুজনের সংজ্ঞার মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। এর মধ্যে কয়েকটা আপনাদের সামনে আমি তুলে ধরব। যেমন ১ নম্বরেই অধ্যাপক মার্শাল মূলত অর্থনীতিকে কল্যাণের শাস্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। তার সংজ্ঞার মধ্যে মানব কল্যাণের যে ব্যাপারটা সেটাকে বেশি গুরুত্ব করা হয়েছে। কিন্তু অধ্যাপক এল রবিনসের মতে অর্থনীতি কোনো সম্পদ বা কল্যাণ কোনো কিছুই না। অর্থনীতি হচ্ছে মানুষের যে অসীম অভাব, ওই অসীম অভাবটা কিভাবে সীমিত সম্পদ দিয়ে দূর করা যায়, এটাই মূলত অর্থনীতির মূল আলোচ্য বিষয়। এরপরে আরও একটা পার্থক্য আপনাদের সামনে আমি তুলে ধরি। অধ্যাপক মার্শাল মূলত বস্তুগত যে দ্রব্য সামগ্রী সেই জিনিসগুলোর উপর গুরুত্ব বেশি দিয়েছেন,
কিন্তু অধ্যাপক এল রবিন্স সে বস্তুগত ছাড়াও অবস্তুগত বা সেবা সামগ্রী যা সব কিছু মানুষের অভাব পূরণ করতে সক্ষম ওই সব কিছুই অর্থনীতির অন্তর্ভুক্ত বলে মনে করেন। তাদের সংজ্ঞার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য উঠে আসে। অধ্যাপক মার্শাল অর্থনীতিকে মূলত সামাজিক বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন, কিন্তু অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞার মধ্যে এই সামাজিক যে ব্যাপারটা এটা অনেকটাই উপেক্ষিত হয়েছে, তেমন কোনো উল্লেখই দেখা যায় না। আরও একটা অনেক গুরুত্বপূর্ণ পার্থক্য কি জানেন? অধ্যাপক মার্শাল তার সংজ্ঞার মধ্যে মানব জীবনের যে মৌলিক সমস্যাটা ওইটাই সে অ্যাভয়েড করে গেছে। মূল সমস্যাটা হচ্ছে সম্পদের স্বল্পতা। এই জিনিসটাই আবার বিশেষভাবে উল্লেখ করেছেন অধ্যাপক এল রবিন্স। মানুষের যেই সমস্যাটা অসীম অভাব, সম্পদের স্বল্পতা, এই জিনিসটা কিন্তু অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর এই জিনিসটাই অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞাটাকে মানুষের কাছে অধিক গ্রহণযোগ্য এবং বিজ্ঞানসম্মত করে তুলেছে। এখন এই যে দুইজন ব্যক্তি, অধ্যাপক আলফ্রেড মার্শাল এবং এল রবিন্স, এই দুজনের মধ্যে কার সংজ্ঞাটা বেশি গ্রহণযোগ্য? এতক্ষণ যে আলোচনাটা আমরা করলাম এটার উপর ভিত্তি করে আমরাই যদি একটা সিদ্ধান্ত দিতে চাই, আমি আশা করি সবাই আমার সাথে একমত হবেন যে এল রবিন্সের যে সংজ্ঞাটা ওইটাই বেশি গ্রহণযোগ্য এবং বিজ্ঞানসম্মত। এবং আমাদের মতো বেশিরভাগ অর্থনীতিবিদ সবাই এল রবিন্সের সংজ্ঞাটাকেই বেশি গ্রহণযোগ্য মনে করেছেন। তবে এর মানে এই না যে মার্শালের সংজ্ঞাটা একেবারে ফেলে দেওয়ার মতো। তার সংজ্ঞাটাও অনেক বেশি গ্রহণযোগ্য, তবে দুইটার মধ্যে তুলনামূলক এল রবিন্সের সংজ্ঞাটা বেশি গ্রহণযোগ্য। অর্থনীতির আওতা বা পরিধি। প্রথমেই আওতা বা পরিধি এই জিনিসটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আপনাদেরকে আমি দিতে চাই। একটা উদাহরণ দেই, যেমন শিক্ষা মন্ত্রণালয়। এই শিক্ষা মন্ত্রণালয়ের কাজ হচ্ছে শিক্ষানীতি প্রণয়ন করা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এইগুলো ওই নীতি অনুযায়ী পরিচালনা হচ্ছে কিনা সেই জিনিসটা দেখা। এই শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সড়ক, সেতু, বৈদেশিক বিনিময় এইসব নিয়ে আলোচনা করবে না। শুধুমাত্র এডুকেশন রিলেটেড যে অ্যাক্টিভিটি সেইগুলোর তত্ত্বাবধানে কিন্তু এই শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। এই যে শিক্ষা মন্ত্রণালয় যতটুকু এরিয়া নিয়ে কাজ করে এইটাই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতা বা পরিধি। ঠিক একইভাবে অর্থনীতির সাথে রিলেটেড এমন যে সকল জিনিসগুলো আছে যা অর্থনীতির সাথে সম্পর্ক রাখে অথবা অর্থনীতি দ্বারা প্রভাবিত হয়, এই সব কিছুই অর্থনীতির আওতা বা পরিধির মধ্যে পড়ে। এখন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরব এবং সামান্য কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এক নম্বরে যে পয়েন্ট সেটা হচ্ছে অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান। আমরা আমাদের আগে সংজ্ঞার মধ্যেও আলোচনা করেছিলাম অর্থনীতি মূলত সমাজবদ্ধ যে মানুষগুলো আছে তাদের কার্যাবলী নিয়ে আলোচনা করে। যে সকল মানুষগুলো সমাজের বাইরে, দেখবেন কিছু মানুষ কিন্তু থাকে যারা সমাজবদ্ধ না, এই ধরনের মানুষ নিয়ে অর্থনীতি চিন্তা ভাবনা করে না। অর্থনীতি শুধুমাত্র সমাজবদ্ধ যে অ্যাক্টিভিটিগুলো সেইগুলো নিয়েই কাজ করে। এরপরে 2 নম্বর আরও একটা পয়েন্ট, অর্থনৈতিক কার্যাবলী। অর্থনীতি মূলত মানুষের যে আর্থিক কার্যাবলী আছে সেগুলো নিয়েই আলোচনা করে। মানুষের অর্থনৈতিক কার্যাবলী বলতে মানুষ যে অর্থ উপার্জন করে, অর্থ ব্যয় করে, এই সংক্রান্ত অ্যাক্টিভিটিগুলোকে বোঝায়। একজন অর্থনীতিবিদ কেয়ার্ন ক্রস উনি বলেছে, ইকোনমিক্স স্টাডিজ দ্য পার্ট প্লেড বাই মানি ইন হিউম্যান অ্যাফেয়ার্স। অর্থনীতি মূলত মানুষের কাজগুলোর মধ্যে যেই কাজগুলোর সাথে অর্থের সম্পর্ক সেইটা নিয়েই আলাপ আলোচনা করে। এরপরে 3 নম্বর পয়েন্ট, সসীম সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ। আমাদের যেই অ্যাসেট সম্পদ এটার কিন্তু একটা লিমিটেশন আছে, কিন্তু অভাবের লিমিটেশন নাই। অর্থনীতি চেষ্টা করে আমাদের যে সসীম সম্পদ আছে মানে লিমিটেড যে সম্পদ ওইটার সাহায্যে কিভাবে আমাদের বিশাল যে অভাব সেটা পূরণ করা যায়, এই সকল ব্যাপারে অর্থনীতি আমাদেরকে হেল্প করে। এখন এর মাঝখানে একটা ছোট্ট ব্যাপার বলে দেই, এই যে অর্থনীতির আওতা বা পরিধি এইটা আলোচনা করতে গিয়ে আমরা যা শিখছি এটা দিয়ে কিন্তু আমরা অর্থনীতির কার্যাবলী সেই প্রশ্নের উত্তরও সহজেই করতে পারবো ইনশাআল্লাহ। তাই আমরা আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবো যেন আমরা অন্য কোনো প্রশ্নের উত্তরেও এই জিনিসগুলো কাজে লাগাতে পারি। এরপরে 4 নম্বর আরও একটা পয়েন্ট হচ্ছে সমস্যা সমাধানের পথ নির্দেশক। অর্থনীতি শুধুমাত্র মানুষের আর্থিক কার্যাবলী বিশ্লেষণই করে না, মানুষের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধানের পথও কিন্তু খুঁজে বের করে। এই জন্য অর্থনীতিকে আলোকবাহী বিজ্ঞান মানে লাইট বেয়ারিং অথবা ফলদায়ী বিজ্ঞান, যেটাকে ফ্রুট বেয়ারিং নামেও অভিহিত করা হয়ে থাকে। সর্বশেষ আরও একটা পয়েন্ট আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাইব, অর্থনীতি হচ্ছে একটি নিরপেক্ষ বিজ্ঞান। বিভিন্ন অর্থনীতিবিদ যেমন অধ্যাপক এল রবিন্স, স্টিগলার, কেয়ার্ন ক্রস, তাদের মতে মানুষের অর্থনৈতিক যে কার্যাবলী আছে সেগুলো নিরপেক্ষ বিশ্লেষণ করাই অর্থনীতির অন্যতম বিষয়বস্তু।
সর্বশেষ আমরা উপসংহারে যে কথাটা বলবো, অর্থনীতি শুধুমাত্র মানুষের আর্থিক সমস্যার বিচার বিশ্লেষণই করে না, ওই সমস্যার সমাধানেরও ব্যবস্থা করে থাকে। এই প্রসঙ্গে অর্থনীতিবিদ স্যামুয়েলসন একটা কথা বলছে, অর্থনীতির যে পরিধি এটা কোনো সংকীর্ণ পরিধি নয়, এর পরিধি হচ্ছে ব্যাপক, বিস্তৃত। সর্বশেষ একটি মজার উক্তি আপনাদের সামনে তুলে ধরব। একজন অর্থনীতিবিদ মিস্টার ভাইনার, সে বলেছেন, অর্থনীতিবিদগণ যা আলোচনা করে তার সবকিছুই অর্থশাস্ত্রের অন্তর্ভুক্ত। এখন আজকের আলোচনার পরে আপনাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক আমি দিয়ে রাখবো, সেটা হচ্ছে অর্থনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এখন আপনারা আপনাদের বই থেকে এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করবেন এবং খাতায় সুন্দর মতো নোট করে কিং ক্লাসেস এর ফেসবুক পেজের ইনবক্সে জমা দিবেন এবং চেষ্টা করবেন আপনারা অলওয়েজ প্রতিদিন কিছু না কিছু পরিমাণ খাতায় লিখতে। কারণ আপনি যদি সারা বছর প্র্যাকটিস না করেন, হঠাৎ করে পরীক্ষার হলে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা লেখাটা আপনার জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য দেখা যায় লেখার শুরুতে হাতের লেখা ভালো থাকে এবং শেষের দিকে খারাপ হয়ে যায়, কারণ আমাদের প্র্যাকটিসটা নাই। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, প্রতিদিনই কিছুটা পরিমাণ হাতের লেখার প্র্যাকটিস করতে থাকুন। স্ক্যারসিটি অফ রিসোর্সেস মানে সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝো? মানুষের কিন্তু অসংখ্য অভাব। এখন ওই অভাবের তুলনায় সম্পদের যে যোগান, ওই যোগানের সীমাবদ্ধতাকে বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা। যদি অভাব পূরণের জন্য যা যা দরকার তা যদি পর্যাপ্ত থাকতো, প্রয়োজনের তুলনায় স্বল্প না হইতো, তাহলে কিন্তু অর্থনৈতিক সমস্যার কোনো উদ্ভব হইতো না। কিন্তু বাস্তবে কিন্তু ব্যাপারটা এমন না। আমাদের প্রয়োজনের তুলনায় সম্পদ সবসময় কি একটা কমতির মধ্যেই থাকে। এখন এই যে সম্পদের কমতি, সম্পদের দুষ্প্রাপ্যতা, এটা নিয়ে সর্বপ্রথম আলোচনা করেছেন অধ্যাপক এল রবিন্স। তার সংজ্ঞাটা আমরা অলরেডি শিখে এসেছি। এখন অধ্যাপক এল রবিন্স ছাড়াও অর্থনীতিবিদ স্টোনিয়ার এবং অর্থনীতিবিদ হেগ, তারা দুজন বলেছেন, অর্থনীতি হচ্ছে এমন এক বিদ্যা যার উদ্ভূত হয়েছে সম্পদের স্বল্পতা থেকে। সর্বশেষ এই কথা বলা যায় যে সম্পদের যে দুষ্প্রাপ্যতা, সেখান থেকেই মূলত মানুষের অর্থনৈতিক সমস্যার উদ্ভব ঘটেছে। এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। মানুষের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। এখন এই সমস্যার সমাধান করতে যে সম্পদ দরকার, ওই সম্পদ কিন্তু যথেষ্ট নাই। এই যে সমস্যা সমাধানের জন্য যে সম্পদের স্বল্পতা, এখান থেকেই মূলত অর্থনৈতিক সমস্যার উদ্ভবটা হয়। অর্থনৈতিক সমস্যার যে প্রকৃতি, সেটা যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে 3টা জিনিস মূলত উঠে আসে আমাদের সামনে। 1 নম্বরে হচ্ছে অসীম অভাব, আনলিমিটেড ওয়ান্টস। মানুষের যে চাহিদা, এটার কোনো লিমিটেশন নাই। মানুষের একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথেই তার আরো একটা অভাব সামনে দেখা দেয়। যেমন একজন দরিদ্র ব্যক্তি, সে তার জীবন ধারণের জন্য ন্যূনতম যে খাদ্য, বাসস্থান এটা দরকার, তা যখন সে পেয়ে যায়, তখন সে আরো উন্নত খাবার, উন্নত বাসস্থান, রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর, এই সকল নতুন নতুন দ্রব্যের অভাব সে বোধ করতে থাকে। প্রথমত তার অভাব ছিল সীমিত, ওইটা যখন পূরণ হয়ে গেল, তার আরো নতুন অভাব সামনে দেখা দিল। এই যে মানুষের অসীম অভাব, এটা থেকে মানুষের অর্থনৈতিক সমস্যা তৈরি হয়। এরপর 2 নম্বর আরেকটা টপিক, সম্পদের দুষ্প্রাপ্যতা। একটু আগেই আমরা সম্পদের দুষ্প্রাপ্যতা মানে স্ক্যারসিটি অফ রিসোর্সেস নিয়ে আলোচনা করে এসেছি, তাই এখন আর এটা আলোচনা করার দরকার নেই। 3 নম্বর যে সমস্যাটা, সেটা হচ্ছে নির্বাচন। অর্থনৈতিক সমস্যার আরো একটা অন্যতম কারণ হচ্ছে নির্বাচন। আমরা জানি মানুষের সম্পদ কিন্তু সীমিত। এখন এই সীমিত সম্পদ দিয়ে মানুষের অনেক অভাব পূরণ করতে হয়। এখন আমাদের কাছে যে সম্পদ আছে, সেটা দিয়ে যদি আমরা একটা অভাব পূরণ করি, অন্য অভাবটা কিন্তু আমরা পূরণ করতে পারছি না। এখন আমাদেরকে নির্বাচন করতে হয়, আমাদের কাছে যে সম্পদ আছে সেটা দিয়ে আমরা কোন সমস্যাটা সমাধান করব। যেই সমস্যাটা বেশি গুরুতর, আমরা কিন্তু আমাদের যে সম্পদ আছে সেটা দিয়ে ওই গুরুত্বপূর্ণ সমস্যাটা আগে সমাধান করি। এই জিনিসটাই হলো নির্বাচনের সমস্যা। এই প্রসঙ্গে অর্থনীতিবিদ বেনহাম, উনি একটা কথা বলছে, মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। সর্বশেষ আমি আবারও একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, অর্থনৈতিক সমস্যার উদ্ভবের মূলত 3টি কারণ খুঁজে বের করা হয়েছে। 1 নম্বর মানুষের অসীম অভাব, 2 নম্বর সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা, 3 নম্বর নির্বাচনজনিত সমস্যা। এখন আমরা আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা নয়, বরং অদক্ষ ব্যবহারই অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে। এই যে উক্তিটা, এটা নিয়ে আমরা একটু বিচার বিশ্লেষণ করব। ক্লাসিক্যাল যে অর্থনীতিবিদগণ আছে, তারা মূলত এটাই ভাবতো, সম্পদের যে দুষ্প্রাপ্যতা, এইটাই অর্থনৈতিক সমস্যার মূল কারণ। কিন্তু আধুনিক যুগে বিভিন্ন অর্থনীতিবিদ, যেমন লিপসি, অমর্ত্য কুমার সেন, আরো বিভিন্ন জন, তারা বলছে যে সম্পদের দুষ্প্রাপ্যতা নয়, বরং সম্পদের যে অদক্ষ ও অপূর্ণ ব্যবহার, ওইটাই সমাজে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করছে।
তারা এটা স্বীকার করে যে সমাজে সম্পদের স্বল্পতা রয়েছে, কিন্তু এই যে সম্পদগুলা, এগুলো যদি যথাযথ দক্ষতার সাথে ব্যবহার করা হইতো তাহলে আরো অধিক উৎপাদন করা সম্ভব ছিল, এবং সাথে সাথে ওই যে উৎপাদনকৃত দ্রব্যগুলা যদি সুষম বন্টন করা যেত তাহলে কিন্তু আর অর্থনৈতিক সমস্যাটা তৈরি হইতো না। প্রযুক্তিগত ও কলা কৌশলগত বিভিন্ন অদক্ষতার কারণেই মূলত এই যে সম্পদের একটা বিরাট অংশ এটা অব্যবহৃতই থেকে যায়, ব্যবহার করাই হয় না। এই আলোচনাটাই আমরা একটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব, চলুন দেখা যাক। এখানে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যেখানে ও এক্স অক্ষে মানে ভূমি অক্ষে এক্স দ্রব্য উৎপাদন করে এবং ও ওয়াই মানে লম্ব অক্ষে ওয়াই দ্রব্য উৎপাদন করে। এখন এই যে এ বি এই রেখাটা, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদন করা সম্ভব। যদি আমরা এই বিন্দুটা চুজ করি তাহলে এইভাবে একটা রেখা এবং এইভাবে একটা রেখা, এই পরিমাণ আমরা এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো এবং এই পরিমাণ আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি এই বিন্দুটা নেই তাহলে এইভাবে রেখা টানলে এই পরিমাণ এক্স দ্রব্য এবং এই পরিমাণ ওয়াই দ্রব্য আমরা উৎপাদন করতে পারি। এখন এই যে এ আর বি দুটো কম্বাইন মিলে হচ্ছে সর্বোচ্চ উৎপাদন সম্ভাবনা আর কি। এখন এই যে পরিস্থিতিটা আমরা আলোচনা করলাম এতক্ষণ, এটা কোন ভিত্তিতে? বর্তমান যে সম্পদ এবং প্রযুক্তি আছে সেটার উপর ভিত্তি করে এই পরিমাণ উৎপাদন করা সম্ভব। কিন্তু যদি প্রযুক্তির উন্নয়ন ঘটে তাহলে কিন্তু শ্রমকে আরো বেশি কাজে লাগিয়ে আরো বেশি উৎপাদন করা সম্ভব। তখন এই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা, এটা ডান দিকে আরো একটু আগাবে। যেমন ধরেন এই যে একটা রেখা, নতুন এমন একটা রেখা তৈরি হবে, এটা দিলাম A1 B1। এখন কিন্তু যদি আমরা বিভিন্ন বিন্দুতে উৎপাদন করি তখন কিন্তু উৎপাদনের পরিমাণটা বাড়বে, তাই না? এই হচ্ছে যখন প্রযুক্তির উন্নয়ন হয় তখন দেখা যায় যে আমাদের সম্পদ যা আছে তা দিয়েই আমরা আরো অতিরিক্ত উৎপাদন করতে পারি। প্রযুক্তিগত যে দক্ষতা সেটা বৃদ্ধির মাধ্যমেই বিদ্যমান যে সম্পত্তিগুলো আছে সেগুলোর পূর্ণ ব্যবহার আর সম্পদের যে দুষ্প্রাপ্যতা আছে সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এই জন্যই আধুনিক কল্যাণ অর্থনীতির যেই প্রবক্তাগণ বা যারা নতুন করে ব্যাখ্যা দিচ্ছে আধুনিক অর্থনীতিতে, তারা মনে করে যে সম্পদের দুষ্প্রাপ্যতা আসলে সমস্যা না, সমস্যা হচ্ছে অদক্ষ ব্যবহার, যার কারণে অর্থনৈতিক সমস্যাটা সৃষ্টি হচ্ছে। আশা করি আপনারা এই চিত্রের ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আলোচনাটা আপনাদের কাছে ক্লিয়ার। 3 ফান্ডামেন্টাল প্রবলেমস অফ ইকোনমিক্স। অর্থনীতির 3টি মৌলিক সমস্যা। প্রত্যেকটা সমাজেই মানুষকে কতগুলো মৌলিক সমস্যার সম্মুখীন হইতে হয় এবং এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে সম্পদের স্বল্পতা। মানুষের অভাব তো অসীম, কিন্তু এই অভাব মোচনের জন্য সম্পদের পরিমাণটা কিন্তু সীমিত। এই যে সীমিত সম্পদ, এই সীমিত সম্পদ দ্বারা কিন্তু মানুষের অভাব পূরণ করা একদমই সম্ভব না। এই জন্যই আমাদের সামনে নির্বাচন বা বাছাই সংক্রান্ত যে সমস্যাটা সেটা আমাদের সামনে দেখা দেয়। কোন উপকরণটি কোন অভাব পূরণের জন্য নিয়োগ করা হবে, কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে তা সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে বন্টন করা হবে ইত্যাদি নির্ধারণ করাই বিভিন্ন অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা। এই বিষয়ে অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলেছেন, অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে 3টি। 1 নম্বরে কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস। 2 নম্বরে কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস। আর 3 নম্বরে রয়েছে কার জন্য উৎপাদন করা হবে, ফর হুম টু প্রডিউস। এই যে 3টা সমস্যা, এই 3টা সমস্যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমাদের 1 নম্বর সমস্যা, হোয়াট টু প্রডিউস, কি উৎপাদন করা হবে। প্রত্যেকটা সমাজের প্রথম যে মৌলিক সমস্যা সেটা হচ্ছে কোন কোন দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে এবং কি পরিমাণ উৎপাদন করা হবে তা আমাদেরকে ডিসাইড করতে হয়। মানুষের যে অসীম অভাব, কিন্তু ওই অসীম অভাব পূরণের জন্য যেই উপাদানগুলো সেগুলো আমাদের সীমাবদ্ধ। ওই সকল সীমাবদ্ধ সম্পদ দিয়ে মানুষের সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব নয়। এই জন্য বিভিন্ন অভাবের গুরুত্ব অনুযায়ী বাছাই করতে হয়। বিকল্প ব্যবহারযোগ্য যে সীমিত সম্পদসমূহ সেগুলো এমনভাবে নিয়োগ করতে হবে যাতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ও সমাজের জন্য কল্যাণকর দ্রব্যগুলো আগে উৎপাদন করা যায়। সীমিত সম্পদ দ্বারা কোন কোন দ্রব্য উৎপাদন করা হবে এবং কি কি পরিমাণ উৎপাদন করা হবে তা নির্ধারণ করাই অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। এখন এই সমস্যাটা উৎপাদন সম্ভাবনার রেখা মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এর সাহায্যে একটি চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো। এইখানে ও এক্স মানে ভূমি অক্ষে
পি দ্রব্য উৎপাদন করার চিন্তা করা হয়েছে এবং OY লম্ব অক্ষে কিউ দ্রব্য উৎপাদন করার চিন্তা করা হয়েছে। এখন এই যে AB রেখা, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখন আমরা যদি আমাদের যেই সম্পদ আছে ওই সম্পদ পুরোটাই পি দ্রব্য উৎপাদনে ব্যয় করি, তাহলে আমরা OB পরিমাণ পি দ্রব্য উৎপাদন করতে পারবো। আবার আমরা যদি আমাদের সম্পদের পুরোটাই কিউ দ্রব্য উৎপাদন করতে চাই, তাহলে আমরা OA পরিমাণ কিউ দ্রব্য উৎপাদন করতে পারবো। অথবা আমরা এই যে উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন বিন্দুতে পি ও কিউ দুইটার মিক্সচারও কিন্তু তৈরি করতে পারবো। যেমন ধরেন সি একটা বিন্দু, এই বিন্দুটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে এইভাবে একটা দাগ টানবো এবং এইভাবে একটা দাগ টানবো। সেক্ষেত্রে দেখা যাবে আমরা পি কিউ এর একটা মিক্সচার উৎপাদন করতে পারবো। OP এই পরিমাণ আমরা পি দ্রব্য, অ্যাকচুয়ালি এটাকে OP না, এটাকে C1 দেই, এটাকে C2 দেই। OC1 এই পরিমাণ পি দ্রব্য এবং OC2 এই পরিমাণ কিউ দ্রব্য, পি এবং কিউ এর একটা মিক্সচার আমরা তৈরি করতে পারবো। আবার আমরা যদি আরেকটা বিন্দু নেই, যেমন ধরেন এখানে ডি একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে যদি আমরা উৎপাদন করি, তাহলে এইভাবে একটা রেখা টানবো এবং এইভাবে একটা রেখা টানবো, এটাকে আমরা D1 দিই, এটাকে আমরা D2 দিই। সেক্ষেত্রে দেখা যাবে আমরা OD1 পরিমাণ পি দ্রব্য এবং OD2 পরিমাণ কিউ দ্রব্য আমরা উৎপাদন করতে পারবো। আমরা উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদনের পরিমাণটা দেখাইতে পারি। এখন আমাদের সম্পদ যেহেতু সীমিত, আমাদেরকে এই উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন বিন্দুতেই উৎপাদন করতে হবে। আমরা চাইলেই এই রেখার বাইরে গিয়ে অন্য কোনো বিন্দু, যেমন ধরেন একটা বিন্দু, এখানে উৎপাদন করতে পারবো না, যেহেতু আমাদের সম্পদ সীমিত। যদি আমাদের সম্পদের কোনো সীমাবদ্ধতা না থাকতো, তাহলে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে গিয়েও আমরা বিভিন্ন বিন্দুতে উৎপাদন করতে পারতাম। এখন এইখানেই সমস্যাটা হয়। আমাদের যেই সীমিত সম্পদ আছে, সেই সীমিত সম্পদ দিয়ে আমরা কোন দ্রব্যটা কী পরিমাণ উৎপাদন করব, এইটা সিদ্ধান্ত নেওয়াটাই অর্থনীতির অন্যতম মৌলিক একটা সমস্যা, যেটাকে ব্যাখ্যা করা হয় কি উৎপাদন করা হবে এটার মাধ্যমে। আশা করি এই চিত্রের ব্যাখ্যাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের যে 2 নম্বর সমস্যা, কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস। প্রত্যেকটা সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। একই পরিমাণ দ্রব্য বিভিন্ন উৎপাদন পদ্ধতিতে এবং উপকরণের সাহায্যে বিভিন্ন অনুপাতের মিশ্রণের মাধ্যমে উৎপাদন করা যায়। যেমন কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য অধিক শ্রম এবং কম মূলধনের সাহায্যে, অথবা কম শ্রম এবং অধিক মূলধনের সাহায্যে উৎপাদন করা সম্ভব। এই ক্ষেত্রে সমাজকে সিদ্ধান্ত নিতে হয় বিভিন্ন উপকরণের কি সমন্বয়টা ব্যবহার করা হবে। এই জিনিসটাই আমরা সম উৎপাদন রেখার সাহায্যে একটি চিত্রের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে OX মানে ভূমি অক্ষে শ্রমকে নির্দেশ করা হয়েছে এবং OY মানে লম্ব অক্ষে মূলধনকে নির্দেশ করা হয়েছে, এবং এই রেখাটা হচ্ছে IP মানে আইসো প্রোডাক্ট কার্ভ, যার বাংলা হচ্ছে সম উৎপাদন রেখা। এই সম উৎপাদন রেখার বিভিন্ন বিন্দুতে আমরা চাইলে শ্রম এবং মূলধনের যে মিক্সচার, এই মিক্সচারটা ব্যবহার করে আমরা কোনো একটা দ্রব্যের নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে পারি। যেমন এই বিন্দুটা যদি আমরা নেই, এটাকে আমরা M দিলাম এবং আমরা যদি রেখা টানি এইভাবে এবং এইভাবে, ধরে নিলাম এটা হচ্ছে M1 এবং এটা হচ্ছে M2, তাহলে আমরা OM পরিমাণ শ্রম এবং OM2 পরিমাণ মূলধন এই মিক্সচারটা ব্যবহার করে কোনো একটা দ্রব্যের একটা নির্দিষ্ট পরিমাণ আমরা উৎপাদন করতে পারি। এখন আমরা চাইলে আমাদের IP রেখার অন্য যে কোনো বিন্দুতেও এমন মূলধন এবং শ্রমের মিক্সচার তৈরি করতে পারি। এই ক্ষেত্রে সমাজকে স্থির করতে হয় যে IP রেখার কোন বিন্দুতে শ্রম ও মূলধনের কোন সমন্বয়টা ব্যবহার করে দ্রব্যটি উৎপাদন করা হবে। সুতরাং কোনো দ্রব্য উৎপাদনে কী পদ্ধতি বা প্রযুক্তি অবলম্বন করা হবে এবং শ্রম এবং মূলধনের কোন সমন্বয়টা ব্যবহার করা হবে,
এটা নির্ধারণ করাও প্রত্যেকটা সমাজের অন্যতম দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা। যে সমস্যাটা ব্যাখ্যা করা হইল আইপি কার্ভ, মানে আইসো প্রোডাক্ট কার্ভের মাধ্যমে। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এখন আমাদের 3 নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, ফর হোম টু প্রডিউস। কোনো সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। কারণ দ্রব্যের উৎপাদনেই কিন্তু শেষ কথা নয়, দ্রব্য উৎপাদন করা হয় ভোগ করার জন্য। এখন দ্রব্যগুলো কাদের ভোগের দিকে লক্ষ্য করে উৎপাদন করা হবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেশের অল্প কিছু যে ধনী শ্রেণী আছে তাদের জন্য উৎপাদন করা হবে, নাকি দেশের বৃহৎ যে জনগোষ্ঠী যাদের অর্থের স্বল্পতা আছে তাদের কল্যাণের জন্য উৎপাদন করা হবে, তা আমাদেরকে ডিসাইড করতে হবে। তাই বন্টনের প্রশ্নটিও উৎপাদনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। উৎপাদিত যে দ্রব্য সামগ্রী সেগুলো সমাজের বিভিন্ন ব্যক্তি ও শ্রেণীর মধ্যে এমনভাবে বণ্টিত হওয়া উচিত যাতে সমাজের সর্বাধিক কল্যাণ নিশ্চিত হয়। সুতরাং সমাজের উৎপাদিত দ্রব্য সামগ্রী কে বা কারা ভোগ করবে এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে কিভাবে উৎপাদন সামগ্রী বণ্টন করা হবে তা নির্ধারণ করাও সমাজের অন্যতম একটা মৌলিক সমস্যা। সর্বশেষ উপসংহারে আমরা বলতে পারি সমাজের অর্থনৈতিক সমস্যাগুলোকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর, কোন কোন দ্রব্য উৎপাদন করা হবে, 2 নম্বর, কিভাবে উৎপাদন করা হবে, এবং 3 নম্বর, কার জন্য উৎপাদন করা হবে। এবং এই 3টি হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা। আজকে আমরা 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। বর্তমানে বিভিন্ন সমাজে এই অর্থনৈতিক ব্যবস্থাগুলো প্রচলিত রয়েছে। 1 নম্বরেই যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের যে সকল উপকরণসমূহ ওইটার ওপর ব্যক্তি মালিকানা বজায় থাকে এবং যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তি উদ্যোগে পরিচালিত হবে। এক্ষেত্রে মুনাফা অর্জনই হচ্ছে মূল লক্ষ্য এবং এক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা বজায় থাকে। মূলত ব্যক্তি স্বাধীনতা এখানে বজায় থাকে। এরপরে 2 নম্বর, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একদম উল্টো। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় যেমন ব্যক্তি মালিকানা বজায় থাকে, কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানার কোনো সুযোগ থাকে না। এক্ষেত্রে দেশের যাবতীয় সম্পদ এবং উৎপাদনের যত উপকরণ আছে তার উপর সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা থাকে। দেশের জনগণ বা রাষ্ট্রই হচ্ছে এই সকল সম্পদের মালিক। অর্থনীতিবিদ J.F. রেগান এবং L.B. থমাস এই দুজনের মতামত হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থব্যবস্থা যেখানে সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে। এরপর 3 নম্বর যে অর্থব্যবস্থা সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। এই মিশ্র অর্থব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার একটা মিক্সচার। মিশ্র অর্থনীতিতে একদিকে সম্পদের ব্যক্তিগত মালিকানা ও উদ্যোগের স্বাধীনতা থাকে, অন্যদিকে সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণও থাকে। দুইটারই একটা কম্বাইন্ড সিচুয়েশন। মিশ্র অর্থব্যবস্থায় অর্থনীতির কিছু কিছু জিনিস বেসরকারি খাতের উপর ছেড়ে দেওয়া হয় এবং কিছু কিছু জিনিস সরকারি খাত দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় খাতের পারস্পরিক যে সহযোগিতা, ওই সহযোগিতার ভিত্তিতে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। মিশ্র অর্থনীতিতে পুঁজিবাদী অর্থনীতির মতো সম্পত্তির ব্যক্তি মালিকানা, মুনাফা অর্জন ও ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকে, ঠিক তেমনি ক্ষেত্র বিশেষে আইনের মাধ্যমে উৎপাদন, বিনিয়োগ, বণ্টন ও ভোগের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ থাকে। অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলেছেন, মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থারও সংমিশ্রণ ঘটেছে। এরপর সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই কিং ক্লাসেসের অন্যতম লক্ষ্য সেটা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ইসলাম হচ্ছে মানব জীবনের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর ইসলামী অর্থনীতি হচ্ছে এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একটা অপরিহার্য অংশ। ইসলামী জীবন ব্যবস্থা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান ও ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের পার্থিব জীবনের যে চলাফেরা, আদান প্রদান, আয় ব্যয়, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ সবকিছু ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং মানুষ কিভাবে অর্থ উপার্জন করবে, কিভাবে তা ব্যয় করবে, কিভাবে তা ভোগ করবে, জাতীয় উৎপাদন, বণ্টন ও ভোগ ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, এই সবকিছু সম্পর্কে ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে।
একজন ইসলামী চিন্তাবিদ ডক্টর এম এ মান্নান। উনি বলেছেন, ইসলামী অর্থনীতি হচ্ছে এমন একটি সমাজবিজ্ঞান যা ইসলামের আলোকে জনগণের অর্থনৈতিক সমস্যাগুলি আলোচনা করে। আরও একজন অর্থনীতিবিদ ডক্টর সাবাহ ইলদিন জাইম, উনি বলেছেন, ইসলামী অর্থনীতি বলতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ যে বিশ্লেষণ ও অধ্যয়নকেই বোঝানো হয়ে থাকে। পরিশেষে বলা যায়, পবিত্র কুরআন ও সুন্নাহ অনুযায়ী ইসলামী শরীয়তের ভিত্তিতে যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকেই বলা হয় ইসলামী অর্থনীতি। সর্বশেষ আপনাদের সাথে আমি বলতে চাই, মুসলিম অমুসলিম সবার জন্যই মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যেই রাষ্ট্র ব্যবস্থায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে, এমন রাষ্ট্র প্রতিষ্ঠাই কিং ক্লাসেসের অন্যতম লক্ষ্য। আমি ব্যক্তিগতভাবে আমার অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আমার লক্ষ্য এইটাই যে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, আর যেটা একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই সম্ভব। তাই আপনাদেরকে আমি এই দাওয়াত, এই আহ্বান দিতে চাই, আপনারা যুক্ত হন কিং ক্লাসেসের সাথে, যেখানে আপনারা এই আন্দোলনের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। তবে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক, সেটা হচ্ছে এই যে 4টা অর্থনীতি নিয়ে আলোচনা করলাম, আপনারা বই থেকে এই যে 4টা অর্থনীতি, এর যে বৈশিষ্ট্য, কার্যাবলী, যা বিস্তারিত আরও আছে, তা আপনারা একটু পড়াশোনা করবেন এবং খাতায় লিখবেন। আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক আমি দিতে চাই। 1 নম্বরেই ইতিবাচক অর্থনীতি কাকে বলে এবং নেতিবাচক অর্থনীতি কাকে বলে, এবং এই দুইটার মধ্যে পার্থক্য আলোচনা করো। আপনারা আপনাদের বই থেকে এই টপিকগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ, এবং অবশ্যই খাতায় প্র্যাকটিস করবেন। এখন আজকে আমরা যে জিনিসগুলো শিখব, তার মধ্যে প্রথমেই যে টপিকটা, সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে। হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স? ব্যষ্টিক এই শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো। প্রাচীন একটা গ্রিক শব্দ আছে মিক্রস, ওইখান থেকেই এই মাইক্রো শব্দটার উৎপত্তি হয়েছে। আবিধানিকভাবে এই মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। অর্থনীতির যেই শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয় তাকেই বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। অর্থনীতিবিদ হ্যান্ডারসন ও কুয়ান্টের মতে ব্যষ্টিক অর্থনীতি হল ব্যক্তির এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের অর্থনৈতিক কার্যকলাপ আলোচনা। আরও একজন অর্থনীতিবিদ আছেন অধ্যাপক মরিস ডব। উনি বলেছেন, অর্থনীতির অনুবীক্ষণিক অবলোপন ও বিশ্লেষণই হল ব্যষ্টিক অর্থনীতি। আরও একজন অর্থনীতিবিদ অধ্যাপক ও এম অ্যামোস, উনি বলেছেন, ব্যষ্টিক অর্থনীতি হল অর্থনীতির একটি শাখা যা অর্থনীতির একটি অংশ আলোচনা করে। এবং সর্বশেষ অধ্যাপক কে ই বোল্ডিং, উনি বলেছেন, ব্যষ্টিক অর্থনীতি কোনো নির্দিষ্ট ফার্ম, নির্দিষ্ট পরিবার, একক দ্রব্যমূল্য, মজুরি, আয়, একক শিল্প এবং প্রত্যেকটি দ্রব্য সম্পর্কে পৃথকভাবে আলোচনা করে। সংক্ষেপে সর্বশেষ বলা যায়, অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশের অর্থনৈতিক আচরণ ও কার্যকলাপ পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি, যার ইংরেজি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, মানে ম্যাক্রো ইকোনমিক্স। সামষ্টিক এটার ইংরেজি হচ্ছে ম্যাক্রো। প্রাচীন যে গ্রিক শব্দ ম্যাক্রোস, ওইখান থেকেই এই ম্যাক্রো শব্দটার উৎপত্তি হয়েছে। আবিধানিকভাবে এই ম্যাক্রো শব্দের বাংলা হচ্ছে বড় বা বৃহৎ। সামষ্টিক অর্থনীতিতে কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে নয়, বরং দেশের যে অর্থব্যবস্থা, পুরো দেশের অর্থব্যবস্থা নিয়েই আলোচনা করা হয়। এখানে অর্থনীতির বিভিন্ন সমস্যা সম্পর্কে একক বা খণ্ড খণ্ডভাবে আলোচনা না করে সামষ্টিকভাবে বিশ্লেষণ করা হয়ে থাকে। একটি দেশের মোট উৎপাদন, মোট জাতীয় আয়, মোট সঞ্চয়, মোট বিনিয়োগ, মোট কর্মসংস্থান, মোট চাহিদা, মোট যোগান, বিভিন্ন যে ব্যাপারগুলো আছে, ওই সব কিছুই সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। অধ্যাপক বোল্ডিংয়ের মতে পৃথক পৃথক পরিমাণের পরিবর্তে এদের সমষ্টি, ব্যক্তিগত আয়ের পরিবর্তে জাতীয় আয়, বিভিন্ন দ্রব্যের দামের পরিবর্তে সাধারণ যে দাম স্তর আছে, ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদনই হলো সামষ্টিক অর্থনীতির প্রতিপাদ্য বিষয়। আরও একজন অর্থনীতিবিদ জি অ্যাকলে, ওনার মতে সামষ্টিক অর্থনীতি বৃহদায়তন পরিবেশে অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করে। এরপরে আরও একজন অর্থনীতিবিদ ও এম অ্যামোস, উনি বলেছেন, সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি শাখা যা সমগ্র অর্থনীতি নিয়ে আলোচনা করে। সর্বশেষ বলা যায়, অর্থনীতির যে শাখায় একটি অর্থব্যবস্থার সামগ্রিক আচার আচরণ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি, যার ইংরেজি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স।
এখন আপনাদের জন্য আরও একটা হোমওয়ার্ক, এই যে ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। আপনারা আপনাদের বই থেকে এই পার্থক্যগুলো শিখে নেবেন এবং অবশ্যই খাতায় প্র্যাকটিস করবেন। এছাড়াও আরও কিছু হোমওয়ার্ক আপনাদেরকে আমি দিতে চাই, যেমন ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির পারস্পরিক যে গুরুত্ব এটা আলোচনা করো। তারপরে আলাদা আলাদাভাবে কিছু টপিক আছে, যে ব্যষ্টিক অর্থনীতির পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো, সামষ্টিক অর্থনীতির পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো, ব্যষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতা। এছাড়াও আপনারা আপনাদের বই থেকে আরও বিভিন্ন টপিক আছে যেগুলো দেখবেন, শিখবেন এবং অবশ্যই খাতায় প্র্যাকটিস করবেন। উপযোগ কাকে বলে? হোয়াট ইজ ইউটিলিটি? সাধারণত এই উপযোগ বলতে বোঝায় বেনিফিট, মজা। কোনো একটা দ্রব্য থেকে আমরা কি পরিমাণ মজা পাই, ওই পরিমাণটাই হচ্ছে ওই দ্রব্যের উপযোগ। অর্থনীতিতে উপযোগ শব্দটা একটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। কোনো দ্রব্য মানুষের অভাব পূরণের যতটুকু ক্ষমতা রাখে, ওই ক্ষমতাটাকেই বলা হয় ওই দ্রব্যের উপযোগ। এখন ওই দ্রব্যটা বস্তুগত অবস্তুগত যেমনই হোক না কেন, মানুষের অভাব পূরণের ক্ষমতা রাখে, সুতরাং ওই দ্রব্যের মধ্যে উপযোগ রয়েছে। যেমন খাদ্য, বাসস্থান ইত্যাদি, এসবের মধ্যে উপযোগ রয়েছে। কারণ খাবার আমাদের ক্ষুধা মেটায়, বস্ত্র আমাদের লজ্জা নিবারণ করে, ঘরবাড়ি মানুষের আশ্রয় প্রদান করে। ঠিক একইভাবে মদ, আফিম, সিগারেট এই সকল জিনিসের মধ্যেও উপযোগ রয়েছে। এখন লিগেল আর ইললিগেল ইকোনমিক্সে এটা ম্যাটার করে না, ম্যাটার করে ওই জিনিসটা মানুষের অভাব পূরণ করতে পারছে কিনা, প্রয়োজন মেটাতে পারছে কিনা। যদি প্রয়োজন মেটাতে পারে তাহলেই ওই দ্রব্যের মধ্যে উপযোগ রয়েছে। যদিও ওইটা নেশাদ্রব্য, তবুও ওইটার মধ্যে উপযোগ রয়েছে। একজন অর্থনীতিবিদ, তার নাম হচ্ছে মেয়ার্স, উনি বলেছেন উপযোগ হলো কোনো দ্রব্যের সেই গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। আরও একজন অর্থনীতিবিদ ডি সেলভেটর, উনি বলেছেন ইউটিলিটি ইজ দ্য প্রপার্টি অফ এ কমোডিটি দ্যাট স্যাটিসফাইস ওয়ান্ট অর নিড অফ এ কনজিউমার। সর্বশেষ সংক্ষেপে বলা যায়, কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে, ওই ক্ষমতাটাকে বলা হয় অর্থনীতির ভাষায় ইউটিলিটি, মানে উপযোগ। এখন এই উপযোগ পরিমাপ করার দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ পরিমাপ এবং 2 নম্বর পর্যায়গত উপযোগ পরিমাপ। প্রথমত পরিমাণগত বা সংখ্যাগত উপযোগ। কিছু ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যেমন জেভন্স, ওয়ারলাস, তারা মূলত এই যে পরিমাণগত বা সংখ্যাগত উপযোগ এটার উদ্ভাবন করেছেন। তবে পরবর্তীকালে নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অধ্যাপক আলফ্রেড মার্শাল দক্ষতার সাথে এই যে পরিমাণগত যে উপযোগ, এই ধারণাটা আরও বিশ্লেষণ করেছেন। এখন অধ্যাপক মার্শাল মনে করেন কোনো দ্রব্যের যেই উপযোগ, ওইটা সংখ্যা দ্বারা পরিমাপ করা সম্ভব। যেমন কোনো একটা ব্যক্তি কোনো একটা দ্রব্য, যেমন ধরেন একটা আপেল, এখন সে প্রথম একটা আপেল খাইল, ধরে নিলাম সেখান থেকে সে 10 টাকা পরিমাণ মজা পাইল। তারপরে সে আরও একটা আপেল খাইল, এখন ধরে নিলাম সেখান থেকে সে 9 টাকা পরিমাণ মজা পাইল। এরপরে সে আরও একটা আপেল খাইল এবং ধরে নিলাম সেখান থেকে সে 8 টাকা পরিমাণ মজা পাইল। এই যে 3টা আপেল সে খেলো, 3টা আপেল থেকে মোট কত টাকা পরিমাণ মজা সে পাইল, এটাই হচ্ছে ওই আপেলের মোট উপযোগ, মানে 27 টাকা পরিমাণ সে মজা ওই আপেল থেকে পেল। এই যে একটা দ্রব্যের বিভিন্ন একক গ্রহণ করা হইল, যেমন একটা আপেল, 2টা আপেল, 3টা আপেল, প্রত্যেকটা আপেল হচ্ছে এক একটা একক। এই যে ভিন্ন ভিন্ন একক গ্রহণ করে প্রত্যেকটা একক যোগ করে মোট যে মজা পেল, এই মোটের পরিমাণটাই হচ্ছে সংখ্যাগত বা পরিমাণগত উপযোগ। এরপরে 2 নম্বর পর্যায়গত উপযোগ। কিছু অর্থনীতিবিদ যেমন অধ্যাপক জে.আর. হিকস, আর.জি.ডি. অ্যালেন, তারা মূলত এই পর্যায়গত উপযোগের যে ধারণাটা সেটা উদ্ভাবন করেছেন। তাদের মতে উপযোগ হলো একটা মানসিক ব্যাপার। এইখানে একটা ভোক্তা কোনো একটা দ্রব্য ভোগ করে কি পরিমাণ তৃপ্তি পেল, এটা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না, এটা হচ্ছে মূলত একটা মানসিক ব্যাপার। তাদের মতে এই যে উপযোগটা, এটাকে সংখ্যায় প্রকাশ না করে ক্রমানুসারে একটা লিস্টের আকারে প্রকাশ করা যেতে পারে। যেমন ধরেন সে 3টা আপেল খেলো, এখন কোন আপেলটা থেকে কতটুকু উপযোগ পেয়েছে এটাকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা এইভাবে প্রকাশ না করে, যেমন যেই আপেলটা থেকে সে বেশি মজা পেয়েছে সেটাকে 1 নম্বর র্যাঙ্কে রাখলো, যেই আপেলটা থেকে একটু কম মজা পেয়েছে সেটাকে 2 নম্বর র্যাঙ্কে রাখলো, যেই আপেলটা থেকে আরও কম মজা পেল সেটাকে 3 নম্বর র্যাঙ্কে রাখলো। এই যে ক্রমানুসারে সাজানো, এটা হচ্ছে পর্যায়গত উপযোগ। সর্বশেষ বলা যায় পরিমাণগত উপযোগ এবং পর্যায়গত উপযোগের মূল পার্থক্যটা হচ্ছে পরিমাণগত উপযোগ পরস্পর যোগ করা যায় এবং পারস্পরিক তুলনাও করা যায়, কিন্তু পর্যায়গত উপযোগকে পরস্পর যোগ করা যায় না।
পর্যায়গত উপযোগের সাহায্যে কেবলমাত্র প্রত্যেকটার অবস্থান নির্দেশ করা যায়, কোনটা কত নম্বর র্যাঙ্কে দেওয়া যায় এটাকে নির্দেশ করা যায়। আশা করি আপনাদের কাছে উপযোগ পরিমাপের এই যে দুইটা ধারণা, এই দুইটা জিনিস আপনাদের কাছে একদম ক্লিয়ার। এখন আপনাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক, সেটা হচ্ছে এই যে সংখ্যাগত উপযোগ এবং পর্যায়গত উপযোগ, এই দুইটার মধ্যে পার্থক্য আরও বিস্তারিত আলোচনা করো, যা আপনারা আপনাদের বই থেকে খুঁজবেন এবং পড়বেন এবং অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবেন। এখন আপনাদের সামনে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সেটা হচ্ছে উপযোগের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ইউটিলিটি। মার্শালীয় উপযোগ তত্ত্ব অনুসারে উপযোগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে মোট উপযোগ, 2 নম্বর হচ্ছে গড় উপযোগ এবং 3 নম্বর হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রথমেই হোয়াট ইজ টোটাল ইউটিলিটি, মানে মোট উপযোগ কাকে বলে? কোনো একটা দ্রব্যের বিভিন্ন একক থেকে মোট যেই পরিমাণ উপযোগ পাওয়া যায় ওইটার সমষ্টিকেই বলা হয় মোট উপযোগ। যেমন ধরেন আমি একটা কমলা খেলাম, সেখান থেকে আমি 20 টাকা পরিমাণ মজা পেলাম। তারপরে আমি আরও একটা কমলা খাইলাম, সেখান থেকে আমি 15 টাকা পরিমাণ মজা পেলাম। তারপরে আমি আরও একটা কমলা খাইলাম, সেখান থেকে আমি 10 টাকা পরিমাণ মজা পেলাম। এই যে 3টা কমলা থেকে মোট যেই পরিমাণ মজা পেলাম, এটার যোগফলটাই হচ্ছে মোট উপযোগ, মানে টোটাল ইউটিলিটি। এরপরে আমাদের 2 নম্বর যে টপিক, সেটা হচ্ছে গড় উপযোগ। আমরা যেই মোট উপযোগটা পেলাম সেটাকে মোট সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা গড় উপযোগটা পেয়ে যাই। একটু আগে আমরা আলোচনা করলাম, আমরা 3টা কমলা খেয়েছি এবং সেখান থেকে আমরা 45 টাকা পরিমাণ উপযোগ পেয়েছি। এখন এই 45কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে গড়ে প্রত্যেকটা কমলা থেকে কি পরিমাণ উপযোগ আমরা পেলাম তা কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারি। এখন সর্বশেষ 3 নম্বর, প্রান্তিক উপযোগ কাকে বলে? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগের সাথে আপনারা শুনবেন। একজন ভোক্তা বা ক্রেতা একটা দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করতে পারে। এখন সর্বশেষ যে এককটা ক্রয় করে ওই সর্বশেষ এককটাই হচ্ছে প্রান্তিক একক, এবং সর্বশেষ একক থেকে যেই উপযোগটা পায় সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। ধরে নেই আমরা 2টা আপেল কিনেছি, আমরা প্রথম আপেল থেকে 20 টাকা পরিমাণ মজা পেলাম এবং 2 নম্বর আপেল থেকে 15 টাকা পরিমাণ মজা পেলাম। এখন 2 নম্বর আপেলটাই হচ্ছে আমাদের প্রান্তিক একক, কারণ আমরা যেহেতু 2টা আপেল ক্রয় করেছি, 2 নম্বরটাই আমাদের সর্বশেষ, সুতরাং 2 নম্বরটাই হচ্ছে আমাদের প্রান্তিক একক। 2 নম্বরটা থেকে কি পরিমাণ মজা পেলাম, মানে সর্বশেষটা থেকে আমরা কি পরিমাণ মজা পেলাম, সেটাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। যদি আমরা 3টা আপেল কিনতাম, ধরি প্রথম আপেল থেকে আমরা 20 টাকা পরিমাণ মজা পেয়েছি, দ্বিতীয় আপেল থেকে আমরা 15 টাকা পরিমাণ মজা পেয়েছি, 3 নম্বর সর্বশেষ যে আপেলটা কিনলাম সেখান থেকে আমরা 10 টাকা পরিমাণ মজা পেয়েছি। ওই যে 3 নম্বর 10 টাকা পরিমাণ মজা, ওইটাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। এই প্রান্তিক উপযোগকে আরও একভাবে ব্যাখ্যা করা যায়, যেমন অতিরিক্ত নতুন একক ভোগ করার কারণে মোট উপযোগের যে বৃদ্ধিটা ঘটে ওইটাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। যেমন ধরেন আমি 2টা আপেল খেয়েছি, প্রথম আপেল থেকে 20 টাকা এবং দ্বিতীয় আপেল থেকে 15 টাকা, মোট 35 টাকা পরিমাণ উপযোগ আমি পেয়েছি। এখন আমি অতিরিক্ত আরও একটা আপেল খেলাম নতুন করে, এবং ওই নতুন অতিরিক্ত আপেল থেকে আমি 10 টাকা পরিমাণ উপযোগ পেলাম। এখন যে নতুন অতিরিক্ত একটা আপেল আমি খেলাম সেটার কারণে কিন্তু আমার মোট উপযোগে পরিবর্তন এসেছে, এবং যতটুকু পরিবর্তন এসেছে ওইটাই কিন্তু আমার সর্বশেষ এবং প্রান্তিক উপযোগ। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব, তবে আপনাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য আলোচনা করো। আশা করি আপনারা আপনাদের বই থেকে খুঁজে বের করবেন এবং অবশ্যই পড়বেন এবং খাতায় লিখে প্র্যাকটিস করবেন। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, যার ইংরেজি হচ্ছে ল অফ ডাইমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। মানুষের অভাব কিন্তু অপরিসীম, কিন্তু বিশেষ কিছু দ্রব্যের ক্ষেত্রে মানুষের অভাবটা হচ্ছে সসীম। কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের যে প্রান্তিক উপযোগ সেটা ক্রমশ কমতে থাকে। যেমন ধরেন আমি যদি প্রতিদিন প্রত্যেক বেলায় নুডলস খেতে থাকি, প্রথম আমার খুবই ভালো লাগবে, কিন্তু প্রতিদিন বারবার খেতে কিন্তু একসময় বিরক্ত হয়ে যাব। যেমন কুরবানির সময় অনেকেই পোস্ট করে যে প্রতি বেলায় গরুর গোশত খেতে ভালো লাগে না। যদিও গরুর গোশত মানুষের কাছে অনেক পছন্দ, তবুও বারবার খেতে মানুষ বিরক্ত হয়ে যায়। এই যে ক্রমাগত মানুষ কোনো একটা দ্রব্য ভোগের কারণে ওই দ্রব্যের যে উপযোগ কমে যায়, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অধ্যাপক মার্শাল বলেছেন, কোনো ব্যক্তি কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমশ হ্রাস পেতে থাকে। মূল কথা এইটাই, কোনো দ্রব্য
আমরা যখন অতিরিক্ত ভোগ করতে থাকি, প্রথম প্রথম অনেক মজা পেলেও ধীরে ধীরে ওই মজাটা কিন্তু কমতে থাকে। আশা করি আপনাদের কাছে এই ক্রমহ্রাসমান যে প্রান্তিক উপযোগ বিধি তা একদম ক্লিয়ার। তবে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কিছু অনুমিত শর্ত আছে। সেগুলো হচ্ছে 1 নম্বরেই একটি নির্দিষ্ট সময় এখানে বিবেচ্য থাকতে হবে। 2 নম্বর, বিবেচ্য সময়ে ভোক্তার যে অভাব সেটা অপরিবর্তিত হতে হবে। 3 নম্বর, ভোক্তার আচরণ স্বাভাবিক ও যুক্তিশীল হতে হবে। 4 নম্বর, ভোক্তার রুচি, পছন্দ ও আয় অপরিবর্তিত হতে হবে। 5 নম্বর, দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয় হতে হবে। 6 নম্বর, অর্থের প্রান্তিক যেই উপযোগ সেটা স্থির থাকতে হবে। এবং সর্বশেষ 7 নম্বর, উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে। আশা করি এই অনুমিত শর্তগুলো আপনাদের মনে থাকবে। এখন এই যে ক্রমহ্রাসমান উপযোগ বিধি, এটি একটি সারণী এবং চিত্রের সাহায্যে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। চলুন দেখা যাক। এখানে আমরা একটি সারণীর সাহায্যে ক্রমহ্রাসমান যে প্রান্তিক উপযোগ বিধি সেটি নিয়ে আলোচনা করব। ধরে নিলাম কোনো একটা দ্রব্যের প্রথম একক আমরা মাত্র ভোগ করেছি। এখন একটি মাত্র একক যেহেতু, এই প্রথম এককের পরিমাণটাই আমাদের মোট একক, এবং প্রথম একক যেহেতু একটি মাত্র, সুতরাং এটি আমাদের প্রান্তিক একক। ধরে নিলাম এখান থেকে আমরা 30 টাকা পরিমাণ উপযোগ পেয়েছি, সুতরাং 30 টাকাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ, এবং একটি মাত্র এককই যেহেতু, সুতরাং 30 টাকাই আমাদের মোট উপযোগ। এরপরে যখন আমরা দ্বিতীয় একক ভোগ করলাম, ধরে নিলাম আমরা আরও 20 টাকা পরিমাণ উপযোগ পেয়েছি, তাহলে আমাদের 30 আর 20 মোট 50 টাকা পরিমাণ উপযোগ আমরা পেয়েছি। এমন করে যত আমরা ওই দ্রব্যের একক ভোগ করছি, ধীরে ধীরে কিন্তু ওইটা থেকে আমাদের উপযোগের পরিমাণ কমতে থাকবে। একটা দ্রব্য বারবার যদি খেতে থাকি, ওইটার প্রতি আমাদের যে মজা সেটা কিন্তু কমতে থাকবে, আকর্ষণও কমতে থাকবে। সুতরাং সেটার উপযোগটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, এবং একটা সময় গিয়ে কিন্তু উপযোগটা একদম শূন্যের কাতারে পৌঁছাবে, এবং এমন একটা সময় আসবে যে ওইটা আমাদের আর খেতেই ভালো লাগবে না, এবং দেখা যাবে ওই উপযোগটা একদম মাইনাস ফিগারে গিয়ে পৌঁছাবে। এইটাই ছিল আমাদের মূলত ক্রমহ্রাসমান উপযোগ বিধির একটি সারণীর মাধ্যমে ব্যাখ্যা, যেখানে আমরা প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগগুলো দেখালাম, এবং একটা সময় গিয়ে দেখা গেল যে আমাদের উপযোগটা এই যে নেগেটিভের কাতারে গিয়ে পৌঁছালো। এখন আমরা একটা চিত্রের সাহায্যে এই ব্যাপারটা ব্যাখ্যা করব। চলুন দেখা যাক। এখানে ক্রমহ্রাসমান যে প্রান্তিক উপযোগ বিধি সেটি নিয়ে আলোচনা করা হবে একটি রেখাচিত্রের মাধ্যমে। এই চিত্রে যে ভূমি অক্ষ, সেখানে দ্রব্যের পরিমাণ অথবা চাহিদার পরিমাণকে নির্দেশ করা হয়েছে, এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ বা দামকে নির্দেশ করা হয়েছে। যখন কোনো ক্রেতা কোনো একটা দ্রব্যের প্রথম একক মানে ও এ পরিমাণ ক্রয় করতে চাইবে, সে তখন 5 টাকা পরিমাণ দাম দিবে, এবং দেখা যাবে তখন সে এ পি পরিমাণ উপযোগ লাভ করবে। আবার যখন কোনো ক্রেতা দ্বিতীয় একক মানে এ বি পরিমাণ ক্রয় করতে চাইব, তখন কিন্তু দেখা যাইব সে আরেকটু কম মানে 4 টাকা দাম দিতে চাইব, তখন সে এই বি কিউ পরিমাণ উপযোগ লাভ করবে। ঠিক একইভাবে কোনো ক্রেতা যখন বি সি, সিডি বা ডিই এই পরিমাণ ক্রয় করতে চাইব, তখন সে 3 টাকা, 2 টাকা, 1 টাকা এই দাম দিবে, তখন সে সিআর, ডিএস, ইটি পরিমাণ উপযোগ লাভ করবে। এবং এখান থেকে আমরা দেখতে পারি পি, কিউ, আর, এস, টি এই বিন্দুগুলো যোগ করলে মূলত আমাদের এম ইউ মানে মার্জিনাল ইউটিলিটি ক্রমহ্রাসমান যে উপযোগ বিধি রেখাটা সেটা আমরা দেখতে পাই। এখন ওই ক্রেতাই যখন ষষ্ঠ একক মানে ইএফ পরিমাণ ক্রয় করতে চাবে, তখন তার যেই উপযোগটা তখন এই শূন্যের কাতারে নেমে আসবে, যা আমরা এফ বিন্দুর সাহায্যে দেখতে পারি। এবং সে যদি অতিরিক্ত আরও একক মানে সপ্তম একক ক্রয় করতে চায়, মানে এফ জি পরিমাণ ক্রয় করতে চায়, তখন তার লেখাটা একদম এইচে চলে আসবে, মানে ঋণাত্মক পর্যায়ে চলে আসবে। আমরা জানি কোনো একটা দ্রব্য বারবার খেতে খেতে একসময় কিন্তু অতিষ্ঠ হয়ে যায়, এবং আমাদের ওইটা অপছন্দের কাতারে চলে আসে, আমরা একদম খেতেই চাই না। যেই জিনিসটি আমরা এখানে ক্রমহ্রাসমান যে প্রান্তিক উপযোগ বিধি একটি রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে এই ক্রমহ্রাসমান উপযোগ বিধি জিনিসটি একদম ক্লিয়ার। নিরপেক্ষ রেখা কাকে বলে?
নিরপেক্ষ রেখা হচ্ছে কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি রেখা। প্রত্যেকটি বিন্দু দুটি দ্রব্যের সংমিশ্রণকে নির্দেশ করে এবং এই সংমিশ্রণগুলো থেকে ভোক্তা একই পরিমাণ উপযোগ পেয়ে থাকে। প্রত্যেকটা বিন্দুই সমান পরিমাণ উপযোগ দিয়ে থাকে। এখন আমরা একটি সারণী এবং চিত্রের সাহায্যে এই নিরপেক্ষ রেখা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। চলুন দেখা যাক। এখানে আমরা নিরপেক্ষ সূচি, তারপরে নিরপেক্ষ রেখা নিয়ে আলোচনা করব। তবে নিরপেক্ষ রেখা অঙ্কন করার জন্য আমাদের দুইটা দ্রব্যের সংমিশ্রণে যে উপযোগটা পাবো, সেই উপযোগটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবং ওই উপযোগটা ক্যালকুলেট করার সূত্র হচ্ছে ইউ মানে ইউটিলিটি সমান সমান দুইটা দ্রব্যের উপযোগের গুণফল, এক্স দ্রব্য গুণ ওয়াই দ্রব্য। এখানে যদি আমরা খেয়াল করি, এক্স এবং ওয়াই দুইটা দ্রব্য রয়েছে এবং দুইটা দ্রব্যের তিনটা মিশ্রণ আমরা দেখতে পাচ্ছি। যদি এই মিশ্রণটা আমরা গ্রহণ করি তাহলে 1 একক এক্স দ্রব্য এবং 6 একক ওয়াই দ্রব্য পাবো। এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে আমরা 6 উপযোগ পাচ্ছি। আবার আমরা যদি বি মিশ্রণটা নেই তাহলে 2 একক এক্স দ্রব্য এবং 3 একক ওয়াই দ্রব্য পাবো। আবার যদি আমরা এক্স ওয়াই গুণ করি তাহলে আবারও আমরা 6 একক উপযোগ লাভ করছি। ঠিক একইভাবে সি মিশ্রণটা যদি আমরা গ্রহণ করি তাহলে 3 একক এক্স দ্রব্য এবং 2 একক ওয়াই দ্রব্য আমরা পাচ্ছি। সেখানেও আমরা 6 উপযোগ লাভ করছি। যেমনটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুতে দুইটা দ্রব্যের সংমিশ্রণ থাকে এবং প্রত্যেকটা সংমিশ্রণ থেকেই সমান পরিমাণ উপযোগ লাভ করা যায়। এখন এখান থেকে যদি আমরা আইসি মানে ইনডিফারেন্স কার্ভ এই রেখাটা আঁকতে চাই, এ বি সি তিনটা বিন্দু রয়েছে। এই বিন্দুতে আমরা 1 একক এক্স দ্রব্য এবং 6 একক ওয়াই দ্রব্য ভোগ করতে পারি। সেক্ষেত্রে আমাদের উপযোগ হচ্ছে 6। আবার ঠিক একইভাবে বি বিন্দুটা যদি আমরা গ্রহণ করি তাহলে 2 একক এক্স দ্রব্য এবং 3 একক ওয়াই দ্রব্য, ঠিক একইভাবে আমরা 6 উপযোগ লাভ করতে পারি। তেমনি সি বিন্দুটা গ্রহণ করলে 3 একক এক্স দ্রব্য এবং 2 একক ওয়াই দ্রব্য আমরা ভোগ করছি। আবারও আমরা সেই 6 উপযোগী লাভ করছি। এখন এ বি সি এই তিনটা বিন্দু যদি আমরা একসাথে যুক্ত করে দেই তাহলে আমাদের আইসি ইনডিফারেন্স কার্ভ যে রেখাটা তা আমরা পেয়ে যাই। আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক। 1 নম্বরেই নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 2 নম্বর নিরপেক্ষ মানচিত্র অঙ্কন করো। 3 নম্বর নিরপেক্ষ রেখা ও নিরপেক্ষ মানচিত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। বাজেট রেখা বা দাম রেখা কাকে বলে? একজন ভোক্তা বাজার হতে কোন দ্রব্য কতটুকু ক্রয় করবে তা ডিপেন্ড করে দ্রব্যের দাম ও ভোক্তার আয়ের ওপর। কারণ কোনো নির্দিষ্ট সময়ে ভোক্তার আয় সীমাবদ্ধ থাকে। তাছাড়া যে দামে সে বাজার হতে দ্রব্যগুলো ক্রয় করে তাও কিন্তু নির্দিষ্ট থাকে। এই অবস্থায় ভোক্তা তার আয় দ্বারা বাজার হতে নির্ধারিত দামে একাধিক দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করে থাকে। সুতরাং একটি নির্দিষ্ট সময়ে দ্রব্যের দামের উপর ডিপেন্ড করে নির্দিষ্ট আয় সাপেক্ষে ভোক্তা দুটি দ্রব্যের যে সমস্ত সংমিশ্রণ ক্রয় করতে পারে, যেই রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাই হচ্ছে বাজেট রেখা বা দাম রেখা। এখন আমরা একটি চিত্রের সাহায্যে এই বাজেট রেখা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। চলুন দেখা যাক। এখানে আমরা ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্যকে দেখিয়েছি। এবি হচ্ছে আমাদের বাজেট রেখা। আমরা যদি আমাদের সম্পূর্ণ অর্থ ওয়াই দ্রব্য ক্রয় করতে ব্যবহার করি তাহলে আমরা ও এ পরিমাণ ওয়াই দ্রব্য, অথবা আমরা যদি সম্পূর্ণ অর্থ এক্স দ্রব্য ক্রয় করতে ব্যবহার করি তাহলে ও বি পরিমাণ এক্স দ্রব্য আমরা ক্রয় করতে পারি। এখন এ আর বি যদি আমরা যোগ করি তাহলেই পাবো আমাদের বাজেট রেখা। এখন এবি রেখার বিভিন্ন বিন্দুতে আমরা চাইলে এক্স এবং ওয়াই দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ আমরা ক্রয় করতে পারি। যদি সি বিন্দুটা আমরা চুজ করি তাহলে আমরা ও এম পরিমাণ এক্স দ্রব্য এবং ও এন পরিমাণ ওয়াই দ্রব্য ক্রয় করতে পারি। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। এইভাবে এবি রেখার বিভিন্ন বিন্দুতে ক্রেতার ভোগ সম্ভাবনা দেখানো হয়ে থাকে। এই জন্য এই বাজেট রেখার আরো একটা নাম হচ্ছে ভোগ সম্ভাবনা রেখা। আশা করি আপনাদের কাছে এই বাজেট রেখার ব্যাপারটা একদম ক্লিয়ার। এখন আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক। 1 নম্বরেই বাজেট রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 2 নম্বর বাজেট মানচিত্র আলোচনা করো। 3 নম্বর নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার মধ্যে পার্থক্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ 3টি টপিক নিয়ে আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে স্বাভাবিক দ্রব্য কাকে বলে? যে সমস্ত দ্রব্যের দাম বৃদ্ধি পেলে তার চাহিদা হ্রাস পায়
এবং দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। এই ধরনের যে দ্রব্য সেগুলোকে বলা হয় স্বাভাবিক দ্রব্য, মানে নর্মাল গুডস। এখন 2 নম্বর যে টপিক সেটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য, যার ইংরেজি হচ্ছে ইনফেরিয়র গুডস। একটা ছোট উদাহরণ দেই। একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলছে, তুমি যদি বিসিএস ক্যাডার না হও আমার পরিবার তোমাকে মেনে নিবে না। এখন ছেলেটা পাল্টা কি বলছে, আমি যদি আবার বিসিএস ক্যাডার হই তোমাকে আবার আমার পরিবার মেনে নিবে না। এই যে দেখেন, ছেলের আর্থিক অবস্থার যখন উন্নতি হবে তখন আবার এই মেয়েকে মেনে নিবে না। এই নিকৃষ্ট দ্রব্যের উদাহরণটা হচ্ছে এইরকম, আমাদের আর্থিক সামর্থ্য যখন কম থাকে তখন আমরা এমন অনেক খাবার খাই, অনেক জায়গায় ঘুরতে যাই, যেই জায়গায় আমাদের আর্থিক সামর্থ্য বৃদ্ধি পেলে আমরা যেতে চাই না এবং ওই খাবারগুলো খেতে চাই না। এই ধরনের পণ্যকেই বলা হয় মূলত নিকৃষ্ট দ্রব্য, যেই পণ্যগুলো সামর্থ্য কম থাকলে খাওয়া হয়, কিন্তু সামর্থ্য বেড়ে গেলে আর এইগুলোর দিকে মানুষ আর তেমন আগ্রহ দেখায় না। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। এরপরে 3 নম্বর যে টপিক সেটা হচ্ছে গিফেন দ্রব্য। কিছু কিছু সময় কিছু কিছু দ্রব্য দাম বাড়লে চাহিদা বাড়ে। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, বর্তমানে যদি বাংলাদেশে আলু এবং গরুর গোশত দুইটার দাম বাড়তে থাকে, মানুষ কিন্তু গোশতের তুলনায় আলু কেনা বাড়াই দিবে। গোশত কমাই দিবে কিনা, কিন্তু আলুর পরিমাণ কিন্তু কিনা বাড়াই দিবে, কারণ গোশতের তো অনেক দাম, সেটা তো মানুষ কিনতে পারবে না। যদিও আলুর দাম বাড়ছে তবুও কিন্তু মানুষ আলু বেশি পরিমাণ কেনা শুরু করবে, কারণ গোশত তো আর কিনতে পারছে না। এই যে দেখেন, দাম বাড়লেও মানুষের কাছে কিন্তু আলুর চাহিদা বেড়ে যাচ্ছে। এই ধরনের পণ্যকে বলা হয় গিফেন দ্রব্য। আশা করি আপনাদের কাছে এই 3টা টপিক একদম ক্লিয়ার। এখন আপনাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক, স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য ও গিফেন দ্রব্যের মধ্যে পার্থক্য আলোচনা করো।